ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ফোর্থ ক্লাস। আজকের চতুর্থ ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। এবারে আমরা আলোচনা করব মূর্ত সক্রিয়তা স্তর, যার এজ ডিউরেশনটা হচ্ছে 7 বছর থেকে 11 বছর, অর্থাৎ ক্লাস টু থ্রি ক্লাস টু থ্রি 4, 5, 6, 11 বছর হয়ে গেল। তো এইটুকু যে সময়টা, এই সময়টা কিন্তু মূর্ত সক্রিয়তা স্তরের মধ্যে থাকে। দেখুন, এই হিসাবে কিন্তু ক্লাসের ডিফিনিশনটা আপনারা কিন্তু মানে ক্লাসিফিকেশনটা কোন কোন শ্রেণীতে পড়বে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। কিন্তু মনে রাখবেন, 5 বছর বয়সে একটা বাচ্চা শিশু শ্রেণীতে ভর্তি হয়, 6 বছর বয়স হচ্ছে 1, 7 বছর হচ্ছে ক্লাস 2, 8 বছরে ক্লাস 3, 9 বছরে ক্লাস 4, 10 বছরে ক্লাস 5 আর 11 বছর হচ্ছে ক্লাস 6 কিন্তু। ওকে, তাহলে এই মূর্ত সক্রিয়তা স্তর এখানে কিন্তু শিক্ষার্থীরা বিমূর্তভাবে চিন্তা করতে পারে না। যে কোনো মূর্ত বলতে কি, যে সময় এই যে আপনার সামনে যে মোবাইল আছে এটা হচ্ছে কিন্তু একটা মূর্ত বস্তু, আপনার সামনে যে বই কলম আছে এগুলো মূর্ত বস্তু কিন্তু। কিন্তু যদি আপনি এখন মনে মনে ভাবেন যে আপনার দুটো ডানা বেরিয়েছে, আপনি আকাশে উড়ে বেড়াচ্ছেন, আপনি ভাবুন নিজেকে চোখ বন্ধ করে, এই যে জিনিস এটা হচ্ছে বিমূর্ত বিষয় কিন্তু। তাহলে ক্লাসিফিকেশান, মূর্ত সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্যের মধ্যে কি না ক্লাসিফিকেশান বা শ্রেণীকরণের ক্ষমতা হয় কিন্তু। ওকে, শ্রেণীকরণের ক্ষমতা বলতে কীরকম না, অধিক সংখ্যক বস্তুর মধ্যে কোন কোন বিষয়ে সাদৃশ্য বা সাধারণ গুণাবলীর প্রেক্ষিতে একত্রীকরণ করাকে শ্রেণীকরণ বলা হয় কিন্তু। একের অধিক অনেক বস্তু আছে, তার মধ্যে একই রকমের সাধারণ বৈশিষ্ট্যযুক্ত বস্তুগুলোর ভিত্তিতে তাদেরকে যে একত্রীকরণ করা, এটাকে বলা হচ্ছে কিন্তু শ্রেণীকরণ। ওকে, যেমন প্রাক সক্রিয়তা ও মুক্ত সক্রিয়তা স্তরের শিশুদেরকে যদি 20টি কাঠের টুকরো দেখানো হলো, যাদের মধ্যে 16টি সবুজ এবং 4টি হলুদ, শিশুদেরকে জিজ্ঞাসা করা হলো সবুজ টুকরো বেশি আছে না কাঠের টুকরো বেশি আছে, প্রাক সক্রিয়তা স্তরের শিশুরা উত্তর দেবে সবুজ টুকরো, কিন্তু মূর্ত সক্রিয়তা স্তরের শিশুরা উত্তর দেবে কিন্তু যে কাঠের টুকরো কিন্তু। ওকে, কারণ প্রাক সক্রিয়তা স্তরের বাচ্চারা কী করে, তারা কম বেশিটা ভাবতে পারে, তখন সে ভেবে নেয় যে হলুদ এবং সবুজের মধ্যে কোনটা বেশি বলছে আমি সেটাই বলবো, সে সবুজ বলে। কিন্তু সে ভাবে না যে এখানে কাঠের টুকরোর কথা বলা হয়েছে। কাঠের টুকরো মানে তো সবুজ হলুদ দুটো মিশেই নিয়ে, তো দুটো মিলেই তো আপনার কাঠের টুকরো। সেটা কিন্তু মূর্ত সক্রিয়তা স্তরের শিশুরা কিন্তু সেটা বলতে পারে যে এখানে কাঠের টুকরো কিন্তু বেশি আছে। এই যে জিনিসটা দুটো আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করা সবুজ হলুদের মধ্যে, এটাকে বলা হচ্ছে মূর্ত সক্রিয়তা স্তরের শ্রেণীবিন্যাস। নেক্সট, বিভিন্ন বস্তুকে তারা সিরিয়েশন করতে পারে, অর্থাৎ ক্রম পর্যায়ে সাজাতে পারে, প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে বিভিন্ন বস্তুকে ক্রম পর্যায়ে তারা সাজাতে পারে, অর্থাৎ বস্তুর আকার বৃদ্ধি এবং হ্রাসের পরিপ্রেক্ষিতে তারা বিন্যাস করতে পারে। এই সময় দেখবেন ঊর্ধ্বক্রম অর্ধক্রমে সাজানো এই জিনিসগুলো এই সময় শেখানো হয় কিন্তু। তার সময় প্রশ্ন আসে যে শিক্ষার্থীদেরকে আপনি ঊর্ধ্বক্রম অর্ধক্রম শেখাবেন সংখ্যার, সেটা শিক্ষার্থীর যা পেঁয়াজের কোন স্তরে থাকবে না, অবশ্যই মূর্ত সক্রিয়তা স্তরে থাকবে কিন্তু। সংরক্ষণ বা কনজারভেশন ক্ষমতা তৈরি হয় কিন্তু কোনো বস্তুর বাহ্যিক পরিবর্তন হলেও যে মূল বস্তুটির কোনো পরিবর্তন হয় না, এই বোধটাকেই বলা হচ্ছে সংরক্ষণ। যে ক্ষমতাটা কিন্তু শিশুদের মূর্ত সক্রিয়তা স্তরে তৈরি হয়ে যায়। ওকে, সংরক্ষণ ক্ষমতা তৈরি, অর্থাৎ বাহ্যিক পরিবর্তনটা হলেও মূল বস্তুটির কোনো যে পরিবর্তন হয় না, এই যে বোধটা এটাকে সংরক্ষণ বলা হয় বা কনজারভেশন বলা হয়। এই ক্ষমতাটা তৈরি হয়ে যায় শিশুদের মূর্ত সক্রিয়তা স্তরে। যেহেতু মূর্ত সক্রিয়তা স্তরে শিশুরা মূর্ত বস্তু বা কংক্রিট বস্তু নিয়ে কাজ করে। দেখুন, মূর্ত বস্তু সেই সমস্ত বস্তুকে বোঝায় যে সমস্ত বস্তুকে আমরা 5টা ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করতে পারি। ওকে, নেক্সট দেখুন 4 নম্বর পয়েন্টে কী বলা হয়েছে, এই স্তরে শিশুরা আরোহী চিন্তন বা ইন্ডাকটিভ থিঙ্কিং করতে পারে, অর্থাৎ একই ধরনের অন্য বস্তু দেখে সেগুলোকে সে সামান্যীকরণ বা জেনারেলাইজেশন করতে পারে। এটাকে বলা হচ্ছে কিন্তু আরোহী চিন্তন। আরোহী চিন্তনে কী হয়, আগে উদাহরণ পরে ফর্মুলা, এটা হচ্ছে আরোহী পদ্ধতি আমরা বলে থাকি। তো আরোহী চিন্তন তাকেই বলা হয় যেমন একই ধরনের অনেক বিষয়বস্তুকে সে দেখার পর সেগুলোকে সে সামান্যীকরণ করে জেনারেলাইজ করতে পারে কিন্তু। আরোহী চিন্তন করে। মূর্ত চিন্তন করতে পারে, মূর্ত চিন্তন বলতে জিনিসটা সম্পর্কে যদি দেখিয়ে দেওয়া হয় সেটা সম্পর্কে সে চিনতে পারবে কিন্তু। বিমূর্ত চিন্তন করতে পারে না। সংখ্যার ধারণা তৈরি হয়, এটা কিন্তু ক্লাস 2 এর মধ্যেই তৈরি হয়ে যায় আপনার সংখ্যার ধারণা। প্রশ্ন আসে যে সংখ্যার ধারণা তৈরি হয় যা পেঁয়াজের কোন স্তরে, না মূর্ত সক্রিয়তা স্তরে। মূর্ত সক্রিয়তা স্তরে সংরক্ষণ, ক্রম নির্ণয়, শ্রেণীকরণ এবং সংখ্যার ধারণা এগুলো সুসংগঠিত হয়ে একটা ভারসাম্য তৈরি করে কিন্তু। তাহলে দেখুন, এই যে এখানে দেখুন এক জায়গাতে আমরা সমস্ত জিনিসগুলো উল্লেখ করছি, এক হচ্ছে সংরক্ষণ ক্ষমতা, ক্রম নির্ণয়, শ্রেণীকরণ এবং সংখ্যার ধারণা, এগুলো একটা সুসংগঠিত হয়ে একটা ভারসাম্য তৈরি করে, যাকে পিয়াজে প্রজ্ঞা সক্রিয়তা বলেছেন। তার সেই প্রশ্ন আসে যে যা পেঁয়াজের মধ্যে প্রজ্ঞা সক্রিয়তা কিন্তু কখন বা কোন স্তরে তৈরি হয়, না আনসারটা হবে মূর্ত সক্রিয়তা স্তরে। এবার যদি বলা হয় জাপিয়ের মতে প্রজ্ঞা সক্রিয়তা বলতে কি বোঝায়, না বোঝায় কি না মূর্ত সক্রিয়তা স্তরে শিশুরা সংরক্ষণ, ক্রম পর্যায়, শ্রেণীকরণ এবং সংখ্যা ধারণা এই যে অভ্যাসগুলো আছে এগুলোকে যখন সে সুসংগঠিত করে তার মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসে, তখনই তাকে বলা হচ্ছে প্রজ্ঞা সক্রিয়তা বলে। শিক্ষার্থীরা এই সময় যুক্তিপূর্ণ চিন্তাভাবনা করে থাকে এই সময়। ওকে, অর্থাৎ আপনার মূর্ত সক্রিয়তা স্তর একেবারে শেষ লেভেলের দিকে তারা যুক্তিপূর্ণ চিন্তাভাবনা করে থাকে।
নেক্সট, যৌক্তিক সক্রিয়তা স্তর 11 থেকে 18 বছর বৈশিষ্ট্য। এখানে কি হয়, শিক্ষার্থীরা কিন্তু বিমূর্ত চিন্তন ক্ষমতার অধিকারী হয়, তারা কিন্তু বিমূর্তভাবে বা অ্যাবস্ট্রাক্টলি থিঙ্কিং করতে পারে। স্বাধীনতা, ভালোবাসা, সততা ইত্যাদিকে বিমূর্ত চিন্তন বলে। যে জিনিসগুলো কিন্তু আপনার কোনো ফিজিক্যাল আপনি অ্যাপিয়ারেন্স পাবেন না, কিন্তু বুঝতে পারবেন যেটা ফিলিংস পাবেন কিন্তু, যে হ্যাঁ এই জিনিসগুলো আছে কিন্তু, এটাকেই বলা হচ্ছে কিন্তু বিমূর্ত চিন্তন বলে থাকে। শিক্ষার্থীরা যৌক্তিক সক্রিয়তা স্তরে অবরোহী চিন্তন করতে পারে, অর্থাৎ বিশেষ থেকে তারা সাধারণের দিকে চিন্তা করতে পারে, যেটা কিন্তু আপনার মূর্ত সক্রিয়তা স্তরে ছিল না। কিন্তু মূর্ত সক্রিয়তা স্তরের শিক্ষার্থীরা আরোহী চিন্তন করতে পারে, কিন্তু যৌক্তিক সক্রিয়তা স্তরের শিক্ষার্থীরা অবরোহী চিন্তন করে থাকে কিন্তু। ওকে, দেখুন সরাসরি প্রশ্ন আসবে কিন্তু, অতএব সেই সময় যেন পরীক্ষা হলে আপনি কিন্তু আনসার দিতে পারেন, তার জন্য কিন্তু বারবার পড়ুন। যত বেশিবার পড়বেন তত কিন্তু জিনিসটা সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার হবে। কিন্তু আমি আবারও বলছি, একবার পড়ে ছেনতে হবেন না, কিন্তু বারবার পড়ুন। যৌক্তিক সক্রিয়তা স্তরের শিক্ষার্থীরা ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করে, যে ভবিষ্যতে আমি কোথায় যাব না যাবো, এইভাবে চিন্তা করে প্রকল্প গঠন করতে পারে। যত অধিক সংখ্যক বক্তব্যগুলোকে তারা একত্রিত করে একটা প্রকল্প তৈরি করে কিন্তু, যেটাকে হাইপোথেটিক্যাল ডিডাকটিভ থিঙ্কিং বলা হয় কিন্তু এটাকেই। তাহলে হাইপোথেটিক্যাল ডিডাকটিভ থিঙ্কিং জিনিসটা কি না, যত অধিক সংখ্যক বক্তব্য থাকবে সেগুলোকে সবকে একত্রিত করে একটা প্রকল্প তৈরি করা, এটাকে বলা হচ্ছে হাইপোথেটিক্যাল ডিডাকটিভ থিঙ্কিংয়ের মাধ্যমে তারা প্রকল্পটা গঠন করছে কিন্তু। সম্ভাবনা নির্ণয় করতে পারে, কার্যক্রমের ব্যাখ্যা দিতে পারে, গ্রুপ অপসারণ করতে পারে আপনার এই যৌক্তিক সক্রিয়তা স্তরের মধ্যে কিন্তু। যেহেতু এই সময় শিক্ষার্থীরা কিন্তু আপনার কি বলবো মানে বিমূর্তভাবে চিন্তা গঠন করতে পারে, তাই তাদের মধ্যে সম্ভাবনা নির্ণয়, কার্যক্রমের ব্যাখ্যা, গ্রুপ অ্যাসোসিয়েশন, এগুলো কিন্তু মানে গ্রুপ অপারেশন, এই যে কাজগুলো, এই কাজগুলো তারা কিন্তু করতে পারে। নেক্সট, পেঁয়াজের তত্ত্বের তাৎপর্য কী, এটা আমার কী কাজে লাগবে না, পেঁয়াজের তাৎপর্য কী হচ্ছে না, চিন্তন ও সমস্যা সমাধানের ক্ষেত্রে শিক্ষার্থীকে সক্রিয় করে তুলতে হবে কিন্তু, এটা হচ্ছে তাৎপর্য। যে কারণ যদি সক্রিয়ভাবে না করে তুলতে পারে, তাহলে তার কিন্তু জ্ঞানের আহরণ করতে পারবে না বা জ্ঞান গঠন করতেও পারবে না কিন্তু। তাহলে সেটা কীভাবে সক্রিয় করে তুলতে হবে, চিন্তন এবং সমস্যা সমাধানের দ্বারা কিন্তু। জীবন বিকাশের স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে, এটা রেখে করবেন, পাঠ্যক্রম নির্বাচন করতে হবে। অর্থাৎ পাঠ্যক্রমটা এমন হবে যাতে পাঠ্যক্রমের মধ্যে অন্তর্গত বিভিন্ন পাঠে শিক্ষার্থীর জীবন বিকাশের বিভিন্ন রকমের স্তর তার মধ্যে মানে সামঞ্জস্য থাকে কিন্তু, সেগুলোকে যেন মানে কী বলো মেনশন করা হয়। আধুনিক শিক্ষণ পদ্ধতি, বিশেষ করে শিক্ষণ মডেল পেঁয়াজের তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে কিন্তু। আধুনিক শিক্ষণ পদ্ধতি তথা শিক্ষণ মডেল, এটা যা পেঁয়াজের তত্ত্বের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। ওকে, নেক্সট এবার আলোচনা করবো একমুখী চিন্তন কোন স্তরে দেখা যায় না। একমুখী চিন্তন দেখা যায় আপনার প্রাক সক্রিয়তা স্তরে। সংরক্ষণ দেখা যায় কোন স্তরে, মূর্ত সক্রিয়তা স্তরে। উভমুখী চিন্তন দেখা যায় কোন স্তরে, মূর্ত সক্রিয়তা স্তরেই কিন্তু উভমুখী চিন্তনটা দেখা মানে উভমুখী চিন্তনটা বাচ্চারা করতে পারে কিন্তু। ওকে, শিশু যে ধারণাগুলো আপনার 29 নম্বর পয়েন্টে কী বলেছে, শিশু যে ধারণাগুলোর সাহায্যে সক্রিয় চিন্তন করে থাকে তাদেরকে আমরা অপারেশন বা সক্রিয়তা বলে থাকি। অর্থাৎ যে সমস্ত ধারণাগুলোর সাহায্যে তারা সক্রিয় চিন্তন করছে শিশু, সেই সমস্ত ধারণাগুলোকে আমরা অপারেশন বা সক্রিয়তা বলে থাকি। মানুষের তিনটে মুখ্য বা প্রধান অপারেশন বা সক্রিয়তা কী, মানুষের তিনটে প্রধান মুখ্য বা প্রধান অপারেশন বা সক্রিয়তা হচ্ছে কিন্তু শ্রেণী, সম্পর্ক এবং সংখ্যা কিন্তু। শ্রেণী, সম্পর্ক এবং সংখ্যা বলতে, শ্রেণী বলতে একই মানে একটা ঝুড়ির মধ্যে বিভিন্ন রকমের বল থাকে, সেগুলোকে সে একই একই শ্রেণীতে সাজিয়ে রাখতে পারে, এটাকে শ্রেণীকরণ বলা হয়। সম্পর্ক বলতে কী বোঝায়, যে কোনো একটা বিষয় অপর একটা বিষয়ের সঙ্গে কীভাবে সম্পর্কিত, এবং সংখ্যার সাহায্যে সেটাকে মেজারমেন্ট করতে পারে শিক্ষার্থীরা। এই যে জিনিস, তাই শ্রেণী, সম্পর্ক এবং সংখ্যা এই তিনটে জিনিসকে মিলে বলা হচ্ছে কিন্তু আপনার সক্রিয়তা বা অপারেশন বলা হয়। ওকে, ক্লিয়ার, মানে এই তিনটে হচ্ছে তাদের প্রধান সক্রিয়তা বা অপারেশন। নেক্সট, প্রজ্ঞা সক্রিয়তা কী বোঝাচ্ছে, যদিও এগুলো নিয়ে আলোচনা করছি তবু আবার রিপিট করছি এখানে। প্রজ্ঞা সক্রিয়তা কাকে বলবো না, সংরক্ষণ, ক্রম নির্ণয়, শ্রেণীকরণ এবং সংখ্যার ধারণা, এই অপারেশনগুলিকে সংগঠিত হয়ে যে একটা ভারসাম্য বা ব্যালেন্স তৈরি করে তাকেই বলা হয় প্রজ্ঞা সক্রিয়তা। তাহলে প্রজ্ঞা সক্রিয়তা জিনিসটা কি না, সংরক্ষণ, ক্রম নির্ণয় এবং শ্রেণীকরণ এবং সংখ্যার ধারণা, এই সমস্ত অপারেশনগুলোকে সংগঠিত একটা ভারসাম্য তৈরি করা, একে বলা হচ্ছে প্রজ্ঞা সক্রিয়তা বলা হয়। 32 নম্বর পয়েন্ট দেখুন কী আছে, যৌক্তিক বা নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তরের প্রধান বৈশিষ্ট্য হলো প্রকল্প ভিত্তিক অবরোহী চিন্তন। অর্থাৎ এই যে যৌক্তিক স্তরে আছে, তো প্রধান বৈশিষ্ট্য কি না, প্রকল্প ভিত্তিক অবরোহী চিন্তন, অর্থাৎ হাইপোথেটিকো ডিডাকটিভ থিঙ্কিং। হাইপোথেটিকো বলতে প্রকল্প ভিত্তিক বোঝা হয়, ডিডাকটিভ বলতে অবরোহী থিঙ্কিং মানে চিন্তন বলা হয়। এই স্তরে ব্যক্তি সম্ভাবনার পরিপ্রেক্ষিতে যুক্তি গ্রহণ করতে পারে, যেটা কিন্তু এর আগের স্তরে পাচ্ছিল না, এখানে তারা পারবে, সম্ভাবনার পরিপ্রেক্ষিতে যুক্তি গ্রহণ করতে পারবে কিন্তু। এবার দেখুন যে এগুলো কিন্তু সিরিয়ালের বিভিন্ন প্রশ্ন এসেছিলো কিন্তু, যে কোন স্টেজে বা কোন লেভেলে কোন কোন বিষয়গুলোর সঙ্গে কোন কোন বিষয়গুলো যুক্ত, যেমন অ্যাডাপশন
বা অভিযোজন জিনিসটা এটা কিন্তু সেন্সরি মোটর এর সঙ্গে যুক্ত। অ্যাসিমিলেশন বা আত্মীকরণ জিনিস এটা প্রি অপারেশন এর সঙ্গে যুক্ত কিন্তু। অ্যাকোমোডেশন বা সহযোজন এটা কিন্তু আপনার মূর্ত সক্রিয়তা স্তরের সঙ্গেই সম্পর্কিত। এবং ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য বজায় থাকে, এটা ফর্মাল অপারেশন যে স্টেজ আছে বা লেভেল আছে তার মধ্যেই কিন্তু আপনার এই জিনিসটা পড়ে। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে, এইগুলো কিন্তু কালাম এ কালাম বি হিসাবে সেগুলোকে ম্যাচ আপ করতে হয়, কিন্তু আমাদের যে কোনো অসুবিধা না হয় সেই হিসাবে এই তথ্যটা আপনাদেরকে দেওয়া। ওকে, নেক্সট এবারে আমাদের কিন্তু বেশ কিছু এমসিকিউ এখানে আলোচনা করা আছে। এমসিকিউগুলো পড়ুন, আনসার করুন। এবং আমি আবার বলছি, এমসিকিউগুলো পড়ার আগে ক্লাসটাকে ভালোভাবে 2 থেকে 3 বার পড়ে নিন কিন্তু, তাহলে কী হবে, বিষয় সম্পর্কে একটা ধারণা তৈরি হবে, তাহলে প্রশ্নের উত্তর দিতে আপনার সুবিধা হবে কিন্তু। ওকে, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর পরিমাণে পড়াশোনা করুন। সবসময় একটা কথা মনে রাখবেন, কঠোর পরিশ্রম ব্যতীত কিন্তু কখনোই সফলতা পাওয়া যায় না। তাই নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করুন, সফল আপনি হবেন, এটা আমার নিজের বিশ্বাস। ওকে, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই, থ্যাংক ইউ, জয় হিন্দ।